কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা 8টি দেশে কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগে বাংলাদেশি শ্রমিকরা। জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়বে না দাবি মন্ত্রণালয়ের, সতর্ক থাকার পরামর্শ রামরুর। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এই দিনটি ছিল বাঙালির মুক্তির সনদ, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। জনগণকে সর্বশান্ত করে লুটপাটের নতুন বাজেট দিয়েছে সরকার, মন্তব্য বেগম খালেদা জিয়ার। মওদুদের বাড়িতে উচ্ছেদের নিন্দা। সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের গুলশানের বাড়িতে চলছে রাজুকের উচ্ছেদ অভিযান। গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এবং ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট কাল। শেষ মুহূর্তের প্রচারে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। ফলাফলের উপর নির্ভর করছে সেখানে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের ভবিষ্যৎ। সময় সংবাদের সঙ্গে আছি সাজিদ রাজু। কাতার সৌদি টানাপোড়েনে এরই মধ্যে বিপাকে পড়েছেন বাংলাদেশি শ্রমিকরা। সম্পর্ক ছিন্ন করা 7টি দেশ কাতারে ট্রানজিট বন্ধ করে দেয়ায় বাংলাদেশ থেকে এসব দেশে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে এদেশের যাত্রীদের। জনশক্তি রপ্তানিতে কাতার ইস্যু এখনই দুশ্চিন্তার কারণ না হলেও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রামরু। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না মধ্যপ্রাচ্যের আঞ্চলিক এই দ্বন্দ্ব। সম্প্রতি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে একই সিদ্ধান্ত নেয় মরক্কো, লিবিয়া, ইয়েমেন সহ আরও 4টি দেশ। কাতারের সঙ্গে সেসব দেশ বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয় দুর্ভোগে পড়েছেন বাংলাদেশ থেকে সেসব দেশগামী শ্রমিকরা। প্রবাসী এই শ্রমিকরা কাতার ইস্যু নিয়ে তেমন কোনো কিছু বুঝে উঠতে না পারলেও অনেকটা শঙ্কা নিয়েই কর্মক্ষেত্রে যোগ দিতে দেশ ছাড়ছেন তারা। কাতার থেকে কোনো ফ্লাইট সৌদিতে ঢুকতে দিতেছে না, যার কারণে আমাদেরকে টিকিটটা চেঞ্জ করতে। এখন বোম্বাই যাচ্ছি, বোম্বাই থেকে তারপরে আমরা সৌদিতে ঢুকতেছি। আমাদের ফ্লাইট ছিল কাতার এয়ারওয়েজ, এখন সমস্যার কারণে এখন আমরা জেট এয়ারওয়েজে ফ্লাইট নিয়েছি এই মুম্বাই হইয়া সৌদি আরব। কাতার হয়ে আবুধাবি আসার কথা, এখন আমি বাহরাইন হয়ে আবুধাবি আসবো। আজ আমার কোম্পানিতে থাকার কথা ছিল, কিন্তু 2 দিন আমি পিছিয়ে গেলাম। এতে যতটুকু ক্ষতি সমস্যা আমার। পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের মধ্যে ওমান ও সৌদি আরবের পরেই 3য় অবস্থানে রয়েছে কাতার। মোট প্রবাসী শ্রমশক্তির 81% মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত থাকায় আঞ্চলিক এই দ্বন্দ্বের বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। কমিউনিকেশনটা করা এবং নেগোসিয়েশনের জায়গাগুলো একটু বোঝা যে আসলে ফাইনালি কোন দিকে যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি রান করার জায়গা আমরা কোথায় আছি এবং সেটা কতদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। যদি সামগ্রিকভাবে অন্য কোনো জায়গায় স্ট্যান্ড নেওয়ার প্রয়োজনও পড়ে, সেক্ষেত্রে আমরা কোথায় থাকবো, যাতে করে এর কোনো নেগেটিভ প্রভাব আমাদের কর্মীদের উপর যাতে না পড়ে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের শঙ্কা দেখছে না প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমরা তো প্রত্যেকটা দেশের সাথে ইন্ডিভিজুয়ালি ডিল করি, কাজে এখানে তাদের সাথে ইন্টারনালি জোট বা যেটাই হোক সেটা এখানে কোনো এফেক্ট করবে না। তার জনশক্তি যদি লাগে আমার কাছে আসবে, না লাগলে তো আসবে না। যুদ্ধ লাগলে জনশক্তি কমে যাবে, এমনিও কমে যাবে, তখন আমাদের আবার দূর দিয়ে লাভ হবে না, কারণ এইটার সাথে কোনো রিলেটেড না। বর্তমান পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকরা যেন কোনো ধরনের বিপাকে না পড়েন সে ব্যাপারে তৎপর থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কাতার এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যাত্রীরা। আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন যারা এরই মধ্যে ফ্লাইটের টিকিট কিনে ফেলেছেন। তবে এ বিষয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন ট্রাভেল ব্যবসায়ীরা। অন্যদিকে কাতার এয়ারলাইন্স বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব আসা যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দোহার সঙ্গে রিয়াদের কূটনৈতিক টানাপোড়েনের ধারাবাহিকতায় সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমায় কাতারি বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে করে যারা আগে থেকেই সৌদি আরবে ভ্রমণে কাতার এয়ারওয়েজের টিকিট কিনেছেন সেসব যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন।
সৌদি থেকে কাতার এয়ারের রিটার্ন টিকিটের মূল্য কম হওয়ায় অনেক বাংলাদেশি কাতার এয়ারের টিকিট কিনেন। কাতারের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। কাতার এখন বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আমরা টিকিট পাইতেছি না, বেশি দামের টিকিট কাটতাম। কি করবো, এখন যে টিকিট কিনছি 1000 টাকা, এখন এটা ডাবল, হয়তো ঈদের টাইম ডাবল নিতেছে। তবে এ বিষয়ে বাংলাদেশি ট্রাভেলস মালিকরা জানিয়েছেন, যারা টিকিট নিয়েছেন তাদের কোনো ক্ষতির আশঙ্কা নেই। বিএসপির মাধ্যমে তাদের টিকিট রিফান্ড করে সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে। আমাদের কাছে এসে ওই টিকিটটা উইদাউট রিফান্ড চার্জে, জিরো রিফান্ড চার্জে রিফান্ড করে নিতে পারতেছেন। আর যেসব বাংলাদেশি ভাইরা অলরেডি বাংলাদেশে চলে গেছেন কাতার এয়ারওয়েজের মাধ্যমে, তারা অতি দ্রুত বাংলাদেশ কাতার এয়ারওয়েজের হেড অফিসে যাতে যোগাযোগ করে। সবাই টাকা ফেরত দিচ্ছি, এতে কোনো টেনশন, আমাদের কোনো প্রবাসী ভাইয়ের কোনো টেনশনের কোনো কারণ নেই। এদিকে কাতার এয়ারলাইন্স বন্ধ হওয়ায় সৌদি আরবে আসা যাওয়া সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। সৌদি বাংলা কার্গো অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, প্রবাসীদের কাতার এয়ারের মাধ্যমে কার্গোতে পাঠানো মালামাল নির্ধারিত সময়ে ডেলিভারি দিতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। আমরা যারা এখানে কার্গো ব্যবসায়ী আছি, কার্গো যে মালামাল পাঠাইতাম, এটা নিয়ে আমরা সাময়িকভাবে অনেক বিপদের সম্মুখীন হব। আমাদের সাথে একটা টাকা পয়সার লেনদেন রয়ে গেছে, এটা কিভাবে কি করবো আমরা নিজের বুঝে উঠতে পারছি না। সোমবার সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, বাহরাইন, আরব আমিরাত, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ। এরপরই নিজেদের আকাশসীমায় কাতারের ফ্লাইট নিষিদ্ধ করার কাজ শুরু করে দেয় দেশগুলো। প্রতিবাদে কাতারও সৌদিগামী তাদের সব ফ্লাইট স্থগিত করে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:30টার কিছু পরে শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডিতে যান প্রধানমন্ত্রী। এ সময় ফুল দিয়ে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতিকৃতিতে। এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান তিনি। একে একে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। 1966 সালের আজকের দিনে বাঙালির মুক্তির সনদ 6 দফা বাস্তবায়নের দাবিতে হরতাল কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে শহীদ হন 11 জন আন্দোলনকারী। এত কিছুর পরও এই 6 দফাই বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার চেতনার যাত্রাবিন্দু। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন নেতৃত্বের কারণেই 6 দফা পরিণত হয় 1 দফায়। বাঙালি পায় কাঙ্ক্ষিত স্বাধীনতা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। শোষণ ছিল বহুমাত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক। তবে পাকিস্তানিদের 24 বছরের এই শাসন ও শোষণ মেনে নেয়নি বাঙালি, পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে, যার প্রমাণও পাওয়া যায় 52 ভাষা আন্দোলন ও 54 যুক্তফ্রন্ট নির্বাচনে। এরই ঐতিহাসিক ধারাবাহিকতায় আসে 1966। ততদিনে গণমানুষের নেতা বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। 66 ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা করেন বাঙালির মুক্তির সনদ 6 দফা। এতে বলা হয়, পাকিস্তানকে ফেডারেশন কিংবা যুক্তরাষ্ট্র গঠন করতে হবে, প্রাদেশিক মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করতে হবে, প্রদেশগুলোর আধা সামরিক বাহিনী গঠন করার বৈধতা দিতে হবে। এছাড়াও বলা হয়, প্রাদেশিক সরকার মুদ্রা ব্যবস্থা ও বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। 6 দফা ঘোষিত হবার সাথে সাথে আইয়ুব সরকারের খড়গ নেমে আসে বঙ্গবন্ধুর উপর। গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। সাধারণ মানুষও বসে থাকেনি। 7 জুন বঙ্গবন্ধুর মুক্তি ও 6 দফা বাস্তবায়নের দাবিতে হরতাল পালন করেন। গুলি চলে পাকিস্তানি জান্তাদের নির্দেশে। নিহত হয় 11 জন, আটক হয় প্রায় 800 আন্দোলনকারী। এরপরই দ্রুত পাল্টে যায় রাজনৈতিক হিসাব। পাকিস্তানিদের শোষণ আরো স্পষ্ট হয় সাধারণ মানুষের কাছে। আর তখনই এটি হয়ে ওঠে বাঙালির অধিকার, অস্তিত্ব রক্ষার সুচিন্তিত দলিল। উনি 6 দফার পক্ষে বক্তৃতা নেন, গ্রেফতার হন, বেল নেন, বেল নিয়ে আবার আরেক জায়গায় 6 দফার প্রচার করতে থাকেন। আইয়ুব খান বলেছিল যে অস্ত্রের ভাষায় জবাব দেবে, কিন্তু তারা দেখলে যে কোনো যুক্তি দিয়ে তো জবাব দেওয়া যায় না। বঙ্গবন্ধুর 6 দফার মাঝে যা ছিল রাজনৈতিক বিবেচনা প্রসূত, কৌশলী আবার সাহসীও বটে। নিহিতার্থ যে 1 দফাই ছিল তার বেশ কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। মুজাফফর আহমদ নায়েব নেতা তিনি বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে 6 দফার মাধ্যমে আপনি কি বোঝাতে চান। মেঠো বাংলায় উত্তর দিয়েছিলেন, আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই, একটু ঘুরাইয়া কইলাম। অভূতপূর্ব নবতর এই 6টি দফা উঠে এসেছিল বাঙালির শোষণের মুক্তির দর্শন হিসেবে। আর এই 6টি দফা এক মুক্তির দফায় বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিল।
তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার হ্যাট্রিক করবে বলে মন্তব্য করেছেন দলের নেতারা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তারা একথা বলেন। এ সময় বক্তারা বর্তমান সরকারের নেতৃত্বে স্বাধীন দেশকে এগিয়ে নিতে কাজ করছে বলেও জানান। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি আয়োজন করে আলোচনা সভা। যখন দেখি একজন এতে বক্তব্য দেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ দলের সিনিয়র নেতারা। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 2001 সালে যা হয়েছে 2018 সালে তার পুনরাবৃত্তি হবে না। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না তারা 7 মার্চ ও 7 জুন পালন করে না। তারাই বর্তমান সরকার সম্পর্কে মিথ্যাচার করছে। যারা বাংলাদেশে 125টি উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠন সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছিল, সেই ব্যর্থ প্রধানমন্ত্রী এবং তার দল আজকে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, কুৎসা রচনা করছেন। তারা মনে করেছে 2001 সালে যা হয়েছে 2018 সালে তার পুনরাবৃত্তি ঘটবে। এটা যদি মনে করেন বোকার স্বর্গে তারাই বাঁচবে। 2018 সালে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ী হব এবং বিজয়ে হ্যাট্রিক করব। দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ঐতিহাসিক 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ, যার মধ্য দিয়ে রচিত হয়েছিল বাঙালির স্বাধীনতা আন্দোলন। বর্তমান সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়া দেশকে এগিয়ে নিতে কাজ করছে। বাংলার সাধারণ মানুষ ঠিকই এই 6 দফার পিছনে সেদিন কাতারবন্দী হয়ে অকাতরে জীবন দিয়েছিল। 2009 সরকার গঠনের সময় যে দেশের গড় আয় ছিল $500, সেই দেশ আজকে $1600 সেই গড় আয়ের দিকে চলে গেছে। এর নাম অর্থনৈতিক মুক্তি। আগামী জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। কনভেনশন মুসলিম তারা তো ছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও বলেছেন, জনগণকে সর্বশান্ত করে লুটপাটের নতুন বাজেট দিয়েছে সরকার। সন্ধ্যায় রাজধানীর গুলশানের বসুন্ধরা কনভেনশন সেন্টারে আইনজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। দলটির স্থায়ী কমিটি সদস্য মওদুদ আহমেদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানোরও নিন্দা জানান তিনি। চুরি করবার জন্য এই বাজেট আর ক্ষতিগ্রস্ত হবে দেশের প্রতিটি সাধারণ মানুষ। এরা মানুষকে মানুষ মনে করছে না, এখন যাকে ইচ্ছা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আপনারা আজকে মওদুদ সাহেবের ঘটনা শুনেছেন যে তার সঙ্গে কি আচরণটা করা হয়েছে। আর অথচ তাদের নেতাকর্মীরা যে জবরদখল করে বাড়ি দখল করছে, করে তারা বসে আছে, সেই দিকে কিন্তু তাদেরকে বাড়ি থেকে বের করে যার বাড়ি দখল করেছে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া যে তাদের দায়িত্ব, সেটাও তারা মনে করে না। সর্বোচ্চ আদালতের রায়ের পর আজ বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশান 2 নম্বরের বাড়িতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজউক। এর মধ্যে বাড়িটির গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগে গত 4 জুন গুলশানের বাড়িটি ছাড়ার রায়ের বিরুদ্ধে ব্যারিস্টার মওদুদের রিভিউ আবেদন খারিজ করেন আপিল বিভাগ। গুলশান 2 নম্বরে 1 বিঘা 13 কাঠা জমির উপর নির্মিত বাড়িতে 4 দশক ধরে বসবাস করে আসছেন মওদুদ আহমদ। 1980 সালে জিয়াউর রহমানের উপপ্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 100 টাকা মূল্যে বাড়িটি হস্তগত করেন মওদুদ আহমদ। 1 বিঘা 13 কাঠা জমির উপর গড়ে তোলা বাড়িটিকে ঘিরে প্রায় 2 যুগ ধরে আইনি লড়াই চলছিল। তবে শুরু থেকেই মওদুদের দাবি, বাড়িটি তার ভাই প্রবাসী মঞ্জুর আহমেদ, বাড়িটির মালিক অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজের কাছ থেকে বায়না করে নিয়েছেন।
যদিও মামলার অভিযোগপত্রে দেখা যায় বাড়িটির প্রকৃত মালিক মুক্তিযুদ্ধ শুরুর আগে দেশে যাওয়ার কারণে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। 1973 সালে ভাড়ার চুক্তিনামা করে বাড়িটিতে ওঠেন মওদুদ আহমদ। 1980 সালে জিয়াউর রহমানের উপপ্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে বাড়িটি 100 টাকা মূল্যে হস্তগত করেন মওদুদ আহমদ। এরপর এরশাদ সরকার বাড়িটি বাজেয়াপ্তের নির্দেশ দিলে এরশাদের মন্ত্রিসভায় যোগ দেন তিনি। এবার মওদুদ জমিটি নিজের নামে না করে ভাই মঞ্জুর আহমেদের নামে বরাদ্দ করান। এমন প্রেক্ষাপটে বাড়ির মালিকানা সংক্রান্ত মামলার উচ্চ আদালতের রায়। মালিকানা প্রমাণে মওদুদ যে চুক্তিনামা আদালতে দাখিল করেছেন তা ভুয়া। যে তারিখে বাড়িটির বায়নাপত্র করা হয়েছে বলে দাবি করা হয়েছে তার আগেই বাড়ির মালিক মারা যান বলেও আদালতে প্রমাণিত হয়। এরপরও রাজনৈতিক এবং আইনি লড়াই চালাতে থাকেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সবশেষ গত 4 জুন জাল কাগজপত্র তৈরি করে বাড়িটি দখলের দায়ে বাড়ি ছাড়ার চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। রায়ের আলোকে বুধবার দুপুরে বাড়িটি দখলমুক্ত করার কাজ শুরু করে রাজুক। তার বাড়ি না, এটা আমাদের রাজুকের বাড়ি। এই প্লটটা রাজুকের। আমরা গত বছর তারা আইনগতভাবে তারা একটা রায় হয়েছিল, রাজুক সেটা আপিল করেছিল। সে আপিলের রায় রাজুক জয়লাভ করেছে, রাজুকের পক্ষে রায় হয়েছে। এখন রাজুক এটা তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে। আদালতের আদেশে এই উচ্ছেদ অভিযান হলেও একে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন মওদুদ। আজকে বিরোধী দল করি বলেই রাজনৈতিক প্রতিহিংসার একটা চরম দৃষ্টান্ত এই সরকার স্থাপন করেছেন। একটা সুট ফাইল করব, অবশ্যই করব। এই বেআইনি বেদখল করার জন্য নিশ্চয়ই আইনের আশ্রয় নেব। এর ফলে প্রায় 3 দশক ধরে অবৈধভাবে বিএনপি নেতা মওদুদ আহমদের দখলে থাকা প্রায় 300 কোটি টাকা মূল্যের বিলাসবহুল বাড়িটি আদালতের নির্দেশে দখলমুক্ত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ফেনীতে পরীক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে অফিস সহায়কের বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার মামলা, অভিযুক্ত আটক। ব্রিটেনের নির্বাচন প্রসঙ্গ। ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণকাল। শীর্ষ 2 রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ব্রেক্সিট ছাড়াও শেষ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিরাপত্তা ইস্যু। প্রধানমন্ত্রী থেরেসা মে ঘোষণা দিয়েছেন সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজনে মানবাধিকার আইন পরিবর্তন করা হবে। ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনা করেন লেবার পার্টির নেতা করবিন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো ব্রিটেনে। দরজায় কড়া নাড়ছে যুক্তরাজ্যের নির্বাচন। অনেকেই এবার প্রথমবারের মতো ভোট দেবেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে নির্বাচনকে ঘিরে। তারা কাকে বেছে নেবেন তা নিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ করছেন। লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে মঙ্গলবার বার্মিংহামে দেখা যায় তরুণদের সমাবেশে অংশ নিতে। করবিনকেই একমাত্র যোগ্য প্রার্থী বলে মনে করছেন বলে জানান তার সমর্থকরা। আমি মনে করি করবিন যা বলেছেন সত্য বলেছেন। তার মধ্যে ভণ্ডামি নেই। খুবই সৎ একজন রাজনীতিবিদ তিনি। আমার মনে হয় তিনি আমাদের জন্য সুন্দর একটা পৃথিবী দেখতে চান। সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে 2টি হামলার কারণে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হয়। আর তাই শেষ মুহূর্তের প্রচারণায় প্রাধান্য পাচ্ছে যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। করবিন দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক সমালোচনা করেন। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের বাজেট কমানোর সমালোচনাও করেন তিনি। বর্তমান সরকার জনগণকে মূল্যায়ন করছে না, এমনকি লেবার পার্টির যোগ্যতাকেও অবমূল্যায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক হামলার কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে পড়ে শেষ মুহূর্তের প্রচারণায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে দেখা যায় থেরেসা মেকেও। মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় তিনি বলেন সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন হলে মানবাধিকার আইন পরিবর্তন করা হবে। কাউকে হুমকি বলে মনে হলে তাকে নজরদারিতে রাখার ক্ষেত্রে মানবাধিকার আইন যদি বাধা হয়ে দাঁড়ায় তা পরিবর্তনের ঘোষণা দেন তিনি। এছাড়াও সন্ত্রাসবাদে দায়ীদের শাস্তির মেয়াদ বাড়ানোর পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিদেশি সন্দেহভাজন সন্ত্রাসীদের দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ব্রিটেন সরকার। ব্রিটিশদের কোনো ভয় ভীতি না পেয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। এদিকে কনজারভেটিভরা লেবার পার্টি থেকে এতদিন 16 পয়েন্ট এগিয়ে থাকলেও সর্বশেষ জরিপে দেখা যায় মাত্র 1 পয়েন্ট এগিয়ে আছেন মে। কনজারভেটিভ পার্টির পয়েন্ট 41.5 আর লেবার পার্টির পয়েন্ট 40.4%, যার ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বৃহস্পতিবারের ভোটাভুটিতে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ব্রেক্সিট প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়নকে কেন্দ্র করে ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
উন্নত জীবনযাত্রা আর চাকুরির আশায় ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৩০ লাখ নাগরিক বর্তমানে বসবাস করেন ব্রিটেনে। এদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশীয় রয়েছেন যারা ইউরোপীয় নাগরিকত্ব পাওয়ার পরপরই পাড়ি জমেছেন ব্রিটেনে। তবে এবারের নির্বাচনে এসব মানুষ ভোট দিতে না পারলেও ভোটের ফলাফলের উপর নির্ভর করছে তাদের ভাগ্য। সুমন সরকারের ক্যামেরায় আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। আমরা এইখানে অবস্থান করতেছি, আমরা ভোট কেন দিতে পারছি না এই বিষয়টা আমার কাছে একেবারেই বোধগম্য নয়, কারণ আমরা এটা কিছুই জানি না। আমারও জানার ইচ্ছে করে যে আমরা এখানে থাকতেছি, ট্যাক্স যা বলেন সব পে করতেছি, কিন্তু ভোট দিতে পারছি না, এইটা আমাদের জানাটা খুবই জরুরি। কেন তারা ভোট দিতে পারছেন না সেটি অনেকের কাছে এখনো অজানা। সবার মতোই সমান অধিকার নিয়ে ব্রিটেনে বসবাস করলেও জাতীয় নির্বাচনে ভোটাধিকার না থাকায় হীনমন্যতায় ভুক্ত হয় অনেকে। আমরা সব সুযোগ সুবিধাই যখন পাচ্ছি, সবকিছু পাচ্ছি, কিন্তু ভোটের ব্যাপারে আমাদের একটা বৈষম্য সৃষ্টি করে রাখছেন। এই বৈষম্যটা আসলে সত্যি একটা ভালো জিনিস না মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমাদেরকে একটু দূরে রাখা হচ্ছে আর কি। নির্বাচন পরবর্তী ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে বেশ শঙ্কার মধ্যে রয়েছেন ব্রিটেনে বসবাসরত এসব ইউরোপিয়ান নাগরিকরা। এই নির্বাচনে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশ সহ কমনওয়েলথভুক্ত 54টি দেশের নাগরিক ভোট দিতে পারবেন। নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, চূড়ান্ত দর কষাকষির মাধ্যমে ব্রিটেন এবং ইউরোপের নতুন সম্পর্ক নির্ধারণ করেই ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করতে হবে। আর এই নির্বাচনী ফলাফলের উপর ঝুলে আছে ব্রিটেনে বসবাসরত 30 লক্ষ ইউরোপিয়ান নাগরিকদের ভাগ্য। তবে অপ্রিয় হলেও সত্য যে তারাই এই নির্বাচনে ভোট দিতে পারছেন না। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সংস্থা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই প্রতিবেদন পেশ করে সংস্থাটি। এ সময় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পক্ষে সেখানে সংস্থাটির মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি এ সময় সংস্থাটির বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের আমলেই বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সকালে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয় নিয়ে কথা বলতে পারি না। আমাদের বৈঠকে দুই দেশের সরকারের সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। এছাড়া আমি ভারত বাংলাদেশের বর্তমান দুই প্রধানমন্ত্রীর আমলেই তিস্তা চুক্তি হবে বলে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে চাই। সময় সংবাদে আরো থাকছে। ইরানের পার্লামেন্ট ভবন ও খোমেনির সমাধিতে আত্মঘাতী হামলা, অন্তত 12 জন নিহত, আহত 31, আইএসের দায় স্বীকার। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেনী সরকারি কলেজের অফিস সহায়ক কৃষ্ণচন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নির্যাতিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় এই মামলা করেন। নির্যাতিতার অভিযোগ, গত 6 মে অনার্স 3য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে যান তিনি। পরীক্ষা চলাকালীন নকলের অভিযোগে কর্তব্যরত শিক্ষক তাকে বহিষ্কার করেন। পরে বহিষ্কার আদেশ প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে ইংরেজি বিভাগের একটি কক্ষে নিয়ে যায় অফিস সহায়ক কৃষ্ণচন্দ্র দাস। পরে সেখানে তাকে ধর্ষণ করে সে। বিষয়টি প্রকাশ না করতে বারবার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ শিক্ষার্থীর। পরে নির্যাতিতা ছাত্রী এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করে কলেজ কর্তৃপক্ষ। কৃষ্ণচন্দ্র আমার উপর যে জোরপূর্বক যে অত্যাচারটা করছে, যে হ্যারাসমেন্টটা করছে, আমি এটার যথাযথ বিচার চাই। কৃষ্ণচন্দ্র দাস, তাকে আমরা আটক করি এবং ভিকটিম এর নিকট থেকে লিখিত অভিযোগ গ্রহণ করি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। রাঙামাটির লংদুতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন 14 দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাঙামাটির লংদুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস দেন। এর আগে মানিকজোড় ছড়া
তিনটিলা বিহার এলাকা ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ নাসিমের নেতৃত্বাধীন 14 দলের প্রতিনিধি দল। এ সময় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এবং পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উপস্থিত ছিলেন। এ সময় তারা পাহাড়ের শান্তি ফেরাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করে প্রতিনিধি দলটি। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, দোকানপাটে হামলা করা নিন্দনীয় ঘটনা এবং এটা অবশ্যই তদন্ত হচ্ছে এবং অনেকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী যারা চিহ্নিত হবে অবশ্যই গ্রেপ্তার করা হবে এবং যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর নির্মাণ করে এদের স্থায়ীভাবে বসবাস করার নিরাপত্তা ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। এটা আমি আপনাদের আশ্বস্ত করছি। যারা এখানে জন্মগ্রহণ করেছে তারা সহ আমার বাঙালি ভাইরা সবাই একসঙ্গে বসবাস করেছে, একসঙ্গে বসবাস করবে। আমরা চাই এই শান্তির পাহাড়ে আবার শান্তি বজায় রাখবে এবং অবশ্যই এখানে শান্তি বজায় রাখার ব্যবস্থা আমরা করবো, নিরাপত্তা নিশ্চিত করবো। আগামী 48 ঘন্টার মধ্যে আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণ ফেরত না দিলে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। দুপুরে বাজুসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাজুসের সহসভাপতি এনামুল হক। এ সময় তিনি আরো বলেন, শুল্ক গোয়েন্দারা স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানি করছে। এ সময় শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালকের পদত্যাগও দাবি করে সংগঠনটি। যে অন্যায়ভাবে আপন জুয়েলার্সের গহনা আটক করেছে, আগামী 48 ঘন্টার মধ্যে সেই গয়না সসম্মানে ফেরত দিতে হবে এবং আগামী 11 তারিখ রোজ রোববার আমরা বাংলাদেশের সমস্ত জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। 15 তারিখ সারা বাংলাদেশ থেকে সকল জুয়েলারি মালিক, পোদ্দার ভাই এবং স্বর্ণ শিল্পীদেরকে নিয়ে আমরা ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করছি। রোজার শুরু থেকেই কম বেশি জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। এই মুহূর্তে রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় আছেন রিপোর্টার পারমিতা হিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, যে জমজমাট মার্কেট এবং ক্রেতায় ঠাসা উপচে পড়া যে ভিড় লোকজন, মিরপুরে বেনারসি পল্লীতে কিন্তু তার কোনোটিই দেখতে পাচ্ছি না। বিশেষ করে আসলে এই মিরপুর বেনারসি পল্লীতে আসার জন্য যে রাস্তাটি আপনি হয়তো খুব ভালো করেই জানেন, সে আগারগাঁও থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু মেট্রো রেলের জন্য খনন করা হয়েছে, যার ফলে এখানে আসাটা, এখানে এই বেনারসি পল্লীতে ঢোকাটা ক্রেতাদের জন্য কঠিন আসলে একটা ব্যাপার। আর যার ফলে এখানে যারা এলাকাবাসী আছেন তারা ছাড়া আমার কাছে মনে হয় যে এই যে দুর্ভোগ পোহাতে হবে এখানে আসার জন্য, সেই দুর্ভোগ পোহাতে কেউ রাজি হচ্ছেন না। এই মিরপুরের যে বেনারসি পল্লী, এটি কিন্তু পৃথিবীতেই বিখ্যাত বিভিন্ন ধরনের শাড়ির জন্য। বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ড তো আছে, বাংলাদেশের যে দেশীয় শাড়ি আছে সেগুলো তো রয়েছে, সেই সঙ্গে সব ধরনের শাড়ি আসলে এখানে পাইকারি এবং খুচরা মূল্যে পাওয়া যায়। কিন্তু এখানে যেটি দেখতে পাচ্ছি আমরা, যে বিক্রেতারা রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে তারা অলস সময় কাটাচ্ছেন বলা যায়। একেবারেই তারা বলছেন যে রোজার প্রথম দিন থেকেই প্রতি বছর তাদের এখানে যে ভিড় হয় সেই ভিড়ের ছিটে ফোটাও এবার নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা ঈদের কালেকশন সহ তাদের বিভিন্ন জামদানি, বেনারসি, কাতান, বিয়ের কালেকশন যেগুলো রয়েছে সেগুলো সাজিয়ে তারা ক্রেতাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অপেক্ষা কিন্তু আসলে অপেক্ষার প্রহর তারা গুনলেও সে অপেক্ষার প্রহর কিন্তু শেষ হচ্ছে না। কয়েকটি দোকানে গুটি কয়েক ক্রেতা দেখা গেল, সেগুলো আসলে তারা রোজা বা ঈদের জন্য কিছু কিনতে আসেনি। দেখা গিয়েছে যে তারা এখানে যে বিভিন্ন হয়তো অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান বা কাউকে উপহার দেওয়ার জন্য এলাকাবাসী যারা এলাকার আশেপাশে থাকেন তারা আসছেন। বিক্রেতারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবার, এবং সেটি তারা বলেছেনও যে এই রাস্তার এই সমস্যার কারণে এখানে আসার পথে যে দুর্ভোগ পোহাতে হয় তার কারণে আসলে এখানে যে ক্রেতাদের অভাব, তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেননা তারা ঈদ উপলক্ষে অনেক কালেকশন তারা এনেছিলেন এবং আশা করেছিলেন যে এবারে ঈদে হয়তো ভালো বেচাকেনা হবে। তারপরেও কিছু আশাবাদী বিক্রেতা আছেন যারা বলছেন হয়তো রোজার মাঝামাঝি সময়ে এখানে কিছুটা ক্রেতাদের আনাগোনা দেখা যাবে। তো রাজু, আমার কাছে এই ছিল মিরপুরের বেনারসি পল্লীর ঈদ কেনাকাটা কেমন চলছে তার খবর। দর্শক, মওদুদ আহমদের গুলশান 2 নম্বরের বাড়িতে উচ্ছেদ অভিযানের বিষয়ে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
কোন দিকে তাকাবো? ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ি কাছে থাকে ইস্যু করা হলো, রাজুক বাড়ির দখলটা বুঝে নিয়েছে আদালত। কিন্তু বাড়ির দখল যখন বুঝে নেওয়া হলো তখন ব্যারিস্টার মওদুদ ওখানে উপস্থিত হয়েছে, বেশ কিছু অভিযোগ করেছেন। প্রধান অভিযোগ হচ্ছে যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং রাজনীতি করেন বলেই ওনাকে এই বাড়িতে উপস্থিত করা হয়েছে এবং তিনি বলেছেন যে তার এই বাড়ির মালিকানা তার আছে এবং তাকে সময় দেওয়া উচিত ছিল, নোটিশ দেওয়া দরকার ছিল, কোনো নোটিশ না দিয়ে তাকে বাড়িতে উপস্থিত করা হয়েছে। এই ব্যাপারে রাষ্ট্রপ্রধান কর্মকর্তা হিসেবে আপনার বক্তব্য কি এবং তার অভিযোগ? প্রথম উত্তরটা হলো, উনি যে অভিযোগ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার দরুন এই বাড়িটা ওনাকে ছাড়তে হচ্ছে, এটা সঠিক কথা না। কারণ এই বাড়িটি পাওয়ার জন্য উনি ওনার ভাইয়ের থ্রুতে মামলা করেছিলেন। সেই মামলায় উনি সর্বোচ্চ আদালতে হেরে গেছেন এবং সে বায়নাপত্রটা জাল এবং এর কোনো লেনদেনই হয়নি এবং যে লোকটি আপনার তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিল, যে পাওয়ার অফ অ্যাটর্নি এই চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন বলে দাবি করেন, সে কোনোদিনই আদালতে আসেনি। এবং সর্বোপরি যার বিরুদ্ধে মামলা, তিনি মারা যাওয়ার প্রায় 5 মাস পরে এই চুক্তিপত্র করা হয়েছে এবং এই মৃত ব্যক্তির বিরুদ্ধেই মামলাটি দায়ের করা হয়েছে এবং মামলায় নিম্ন আদালতে যদিও যে তিনি মারা গেছেন, তারপরেও হাইকোর্টে তাকে পক্ষ করে আবার আপিল দায়ের করা হয়েছে। সুতরাং আপিল বিভাগ যে কথাটি বলেছে যে একটি মৃত ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মামলা করে এই সম্পত্তি দাবি করা সম্পূর্ণ অন্যায়। দর্শক, মওদুদ আহমদের গুলশান 2 নম্বরের বাড়িতে উচ্ছেদ অভিযানের বিষয়ে মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের বাইরের খবর, ইরানের পার্লামেন্ট ভবন ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সমাধিস্থলে সন্ত্রাসী হামলায় 12 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন অনেকেই। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। স্থানীয় সময় সকালে আয়াতুল্লাহ খামেনির সমাধিস্থলে প্রবেশ করে এক নারী আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার আগে অতর্কিত বন্দুক হামলা চালায়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছে একটি অবিস্ফোরিত বোমা ধ্বংস করে। আত্মঘাতীর পরিচয় জানা যায়নি। এর কিছুক্ষণ আগে তেহরানের পার্লামেন্ট ভবনে 4 বন্দুকধারী কালাশনিকভ রাইফেল হাতে হামলা চালায়। তাদের গুলিতে এক নিরাপত্তারক্ষী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন বেশ কয়েকজন। এসব হামলার ঘটনায় তেহরান সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিবহন ও মোবাইল নেটওয়ার্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান ফাজলি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। দর্শক, ইরানের এই হামলার বিষয়ে তেহরান থেকে ফোনে বিস্তারিত জানিয়েছেন রেডিও তেহরানের সাংবাদিক সিরাজুল ইসলাম। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজকে 2টি সন্ত্রাসী হামলা হয়েছে। একটি হয়েছে জাতীয় সংসদ ভবনে, আরেকটি হয়েছে মরহুম ইমাম খোমেনির মাজারে। সংসদ ভবনে যে হামলাটি হয়েছে সেখানে 4 জন সন্ত্রাসী অংশ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে বলা হচ্ছে 2টি হামলাকেই সন্ত্রাসী হামলা বলা হচ্ছে। এটাকে অন্য কোনো ভাবে দেখার কোনো সুযোগ মনে হয় এখন আর নেই। ইরান পরিষ্কারভাবে একে সন্ত্রাসী হামলা বলেছে। যে কারণে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল অবস্থায় রয়েছে। সিরিয়া এবং ইরাকে ব্যাপকভাবে সন্ত্রাসীদের হামলা এবং দাপট চলছে। সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান সবার আগে দাঁড়িয়েছে এবং ইরান মূলত এই যে জঙ্গি গোষ্ঠী এদের বিরুদ্ধে একেবারে সম্মুখ সমরে রয়েছে বলা যায়। সেই কারণে ইরানের বিরুদ্ধে বহুদিন ধরেই এই সমস্ত সন্ত্রাসী চক্র শত্রুপক্ষ হামলা চালানোর চেষ্টা করে আসে। বহু সময় ইরানের নিরাপত্তা বাহিনী, ইরানের রাষ্ট্রীয় বাহিনী বহুবার এই সমস্ত হামলা নস্যাৎ করে দিয়েছে। অনেকেই ধারণা করছে যে আজকে যে ইরানের পার্লামেন্ট ভবনে ইমাম খোমেনির বাজারে এই 2 জায়গায় যে হামলা হয়েছে এটা ওই পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। 116 জন আরোহী নিয়ে মিয়ানমারের একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় মায়েক থেকে ইয়াঙ্গুনে যাওয়ার পথে বুধবার স্থানীয় সময় দুপুর 1:35 দাবেই এলাকায় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। দেশটির সামরিক বাহিনী জানায় আন্দামান সাগরের উপর দিয়ে যাওয়ার সময় এটি নিখোঁজ হয়।
বিমানটির সন্ধানে এরই মধ্যে আন্দামান সাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এতে আরোহীরা মিয়ানমারের উপকূলীয় এলাকায় নিয়োজিত সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের পরিবার ও স্বজন বলে জানা গেছে। বিমানটিতে 105 জন যাত্রী ও 11 জন ক্রু ছিল। বিমানটি নিখোঁজের কারণ এখনো জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা 8টি দেশে কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগে বাংলাদেশি শ্রমিকরা। জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়বে না দাবি মন্ত্রণালয়ের। সতর্ক থাকার পরামর্শ রামরুর। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এই দিনটি ছিল বাঙালির মুক্তির সনদ, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। জনগণকে সর্বশান্ত করে লুটপাটের নতুন বাজেট দিয়েছে সরকার, মন্তব্য বেগম খালেদা জিয়ার। মওদুদের বাড়িতে উচ্ছেদের নিন্দা। সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের গুলশানের বাড়িতে চলছে রাজুকের উচ্ছেদ অভিযান। গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এবং ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট কাল। শেষ মুহূর্তের প্রচারে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। ফলাফলের উপর নির্ভর করছে সেখানে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের ভবিষ্যৎ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tk। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SBN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।